তাহলে এখন যে টপিক আমরা আলোচনা করব এটা ধরেই নাও পরীক্ষাতে তুমি একটা পাবাই 100%, এটা আমি লিখে দিতে পারি, দলিল নিয়ে আসো লিখে দিব, 100% একটা কমন পাবা, কোনো ভুল নেই। আগে রাইটস অফ ভার্ব পড়াইলাম না, ওখান থেকে তুমি 2টা কমন পাবা অ্যাডমিশনে, আর এখান থেকে তুমি শিওর একটা। মনে রাখতে হবে, তোমার প্র্যাকটিস করতে হবে আর পড়তে হবে, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তার মানে কন্ডিশনাল সেন্টেন্স তুমি যে জায়গাতেই যাও একটা কমন থাকবে। অ্যাডমিশন, বিসিএস, তারপরে চাকরির পরীক্ষা, ব্যাংক জব, প্রাইমারি স্কুলের জব, নিবন্ধন, তারপরে পাবলিক, জাতীয়, যেখানে যাও এটা কমন একটা টপিক, এখান থেকে প্রশ্ন থাকে। তো কন্ডিশনাল সেন্টেন্স আমরা খুব মজা করে শিখব। কন্ডিশনাল মানে কি? শর্ত, তাই না? কন্ডিশনাল মানে শর্ত। দেখো কন্ডিশনাল বাক্য কেন আসলো? আমরা যখন কথাবার্তা বলি অনেক সময় অনেক শর্ত কিন্তু থাকে আমাদের কথাবার্তার সাথে, তাই না? যেরকম তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে পড়াশোনা করতে হবে, এই যে একটা শর্ত, তাই না? যদি তুমি সকালবেলা হাঁটাহাঁটি করো তাহলে তোমার স্বাস্থ্যটা ভালো থাকবে, যদি তুমি আসো তাহলে আমি যাব তোমার সঙ্গে দেখা করতে, এরকম হয় না আমাদের লাইফে? আচ্ছা, তাহলে এই যে প্রত্যেকটা কাজ একটা শর্ত আছে না? হ্যাঁ, এই যে শর্তমূলক যে বাক্যগুলো সেটাই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, এখন এই শর্ত, এই যে যদি, বারবার বলছি যদি, যদির বাংলা কি না, যদির ইংলিশ কি? ইফ। তাহলে ইফ মানে যদি, তার মানে যেই কন্ডিশনাল সেন্টেন্স সেখানে ইফ থাকবে, কমন বিষয়। কন্ডিশনাল সেন্টেন্স মানে কি থাকবে? ইফ থাকবে। ইফ মানে কি? যদি। আচ্ছা, তাহলে এই যে কন্ডিশনাল সেন্টেন্স মানে ইফ থাকবে, এটা একটা শর্ত, আর কন্ডিশনাল সেন্টেন্স মানে সেটা একটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। কমপ্লেক্স সেন্টেন্স থাকবে। কন্ডিশনাল মানে ইফ থাকবে, কন্ডিশনাল মানে কমপ্লেক্স সেন্টেন্স থাকবে। আর যখনই কমপ্লেক্স সেন্টেন্স থাকবে তখনই সেখানে দুটি ক্লজ থাকবে। ক্লজ থাকবে। ক্লজ কাকে বলে বলছি না? দুটি ক্লজ থাকবে, আর দুটি ক্লজের মধ্যে একটি হবে প্রিন্সিপাল ক্লজ, আরেকটি কি? সাবঅর্ডিনেট। ওকে, তার মানে এই 4টি ঘটনা ঘটবে একটা কন্ডিশনাল সেন্টেন্সে। এই দুইটা তুমি মনে না রাখলেও হবে, কেননা এই শর্তটা যখনই ফিল আপ হবে অটোমেটিক এই দুইটা থাকবে, কেননা কমপ্লেক্স সেন্টেন্স মানেই সেখানে দুটি ক্লজ থাকবে, আর দুটি ক্লজ মানেই একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট। তার মানে মেইন কথা কি? ইফ থাকবে আর কমপ্লেক্স সেন্টেন্স থাকবে। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? দেখবা কমপ্লেক্স সেন্টেন্সটা দুটি ক্লজ পারস্পরিক কি নির্ভরশীল থাকে, একটা ক্লজ একা চলতে পারে না আরেকটি ক্লজের সাহায্য ছাড়া। এখন ক্লজ কাকে বলে এটা জানো তো? হ্যাঁ, ক্লজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে। অর্থাৎ আমরা যে সেন্টেন্স বলি না, ওই সেন্টেন্সকেই ক্লজ বলবে যখন ওই সেন্টেন্সটা আরেকটি সেন্টেন্সের অংশ হবে। বুঝো নাই মনে হয়? কি বুঝছো বলো? মানে ক্লজ আর সেন্টেন্সের মধ্যে দেয়ার ইজ নো ডিফারেন্স, একই জিনিস, কিন্তু ক্লজ আমি কখন বলবো? যখন আরেকটা সেন্টেন্সের সে অংশ হবে তখন সে ক্লজ হবে, নাইলে সে সেন্টেন্স হবে। ঠিক আছে, তাহলে কি বললাম? যেমন ধরো ইফ উই, হ্যাঁ ইফ উই, কমন বাক্য আগে দেই, ওয়ার্ক হার্ড, উই উইল সাকসিড ইন লাইফ। আবার কেন? উই ওয়ার্ক হার্ড, যদি আমরা কঠোর পরিশ্রম করি তাহলে আমরা জীবনে উন্নতি করতে পারবো, জীবনের ভিতরে ইন, হ্যাঁ ইন। আচ্ছা দেখো তাহলে এটা একটা ইফ আছে না বাক্যের মধ্যে, আবার এটা একই সঙ্গে কি? এটা একটা বাক্য না? দেখো তো, এটা একটা বাক্য তো, এই বাক্যটা যদি আমি মুছে দেই এটা একটা বাক্য না? আচ্ছা, এই পাশেটা যদি আমরা মুছে দেই, দেখো তো এইটা যদি রাখি এটা একটা বাক্য। ধরো উই উইল সাকসিড ইন লাইফ, সুন্দর একটা বাক্য, এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাক্য না? আচ্ছা,
তাহলে এই বাক্য আমি এখন কিন্তু একটা বাক্য, যখন এই বাক্যটা এই বাক্যের অংশ হয়ে গেল তখন এই দুইটার বাক্য নেই, হয়ে গেল কি ক্লজ। এটা একটা ক্লজ, ওটা একটা ক্লজ, এই দুইটা ক্লজ মিলে হয়ে গেল একটা বাক্য, সেই বাক্যর নাম কমপ্লেক্স সেন্টেন্স। এইটুকু স্বাধীন না। ইফ উই ওয়ার্ক হার্ড, যদি আমরা কঠোর পরিশ্রম করি। দেখো মনের ভাব কিন্তু প্রকাশ হয় না, আরও কিছু শোনার ইচ্ছা থাকে, তাই না? তার মানে এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। এইটা প্রিন্সিপাল ক্লজ। দেখো এটা বলি আমরা উই উইল সাকসিড ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করব, আর কিন্তু শোনার কিছু নাই। তার মানে হয়ে গেছে, তোমার মনের খায়েশ পূরণ হয়ে গেছে, তার মানে এটা কি প্রিন্সিপাল ক্লজ। আর এই সাকসেস হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটার পাস্ট ফর্ম কি? ইডি সাকসিডেড। ওটার সাথে আবার হ্যাঁ, এখন এটা নিয়ে অনেকেই ঝামেলায় পড়ে। দেখো অনেকেই মুখস্থ আছে সাকসেস, ঠিক আছে, SU ডবল সি ই ডবল এস, এটা হচ্ছে সাকসেস। আর SU ডবল সি ই ডবল ইডি সাকসিড, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন। আচ্ছা, এখন SU ডবল সি ই ডবল এস FUL সাকসেসফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এর সঙ্গে LY যুক্ত হলে হয় অ্যাডভার্ব। বোঝা গেল? তাহলে ভার্ব কিন্তু এটা মনে রাখবা, আবার ভুল করে সাকসেস দিয়ে এসো না। সাকসেস কিন্তু নাউন, নাউনের সঙ্গে সারা জীবন তুমি কিছু যুক্ত করলেও নাউনই থাকবে, ও কখনো ভার্ব হবে না। তাহলে সাকসেসের ভার্ব কিন্তু সাকসিড, কি বলতে হবে? সাকসিড। আর তার নাউন সাকসেস, আর তার অ্যাডজেক্টিভ সাকসেসফুল, আর তার অ্যাডভার্ব সাকসেসফুলি। বোঝা গেল? এখন এই কন্ডিশনাল সেন্টেন্স টোটাল 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এক হচ্ছে, আচ্ছা এখন জিরোতে কি দুই পাশেই প্রেজেন্ট থাকবে, প্রেজেন্ট, এ পাশেও প্রেজেন্ট। আচ্ছা, তারপরে ফার্স্টে কি প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, আর বাক্যে কি হবে আমাদের? এটা পাস্ট হবে এইভাবে, উড, কুড, মাইট প্লাস V1। এগুলো মডেল অক্সিলারি, একটু আগে পড়াইলাম, মডেল অক্সিলারি পরে V1 হয়। আর থার্ডে কি হবে? হ্যাড প্লাস V3, আর এর পাশে কি উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস V3। ধরে নাও পরীক্ষাতে এইটা তুমি কমন পাবা, এইটা মাথার মধ্যে নিয়ে যাবা, এই থার্ড কন্ডিশনাল। আমি কিন্তু সংক্ষেপে লিখছি, আমরা প্রত্যেকটা বাক্য দিয়ে তোমাকে দেখাবো। আচ্ছা, এখন তোমার প্রশ্ন, জিরো কন্ডিশন কথাটার অর্থটা কি? জিরো, দেখো পৃথিবীতে এরকম ঘটনা আছে যেগুলো চিরন্তন সত্য, যেগুলো কখনো কোনো শর্ত কি মানে না, শর্ত দিলেও হবে না দিলেও হবে। এরকম সূর্য কি পূর্বে উদিত হবে, সারা জীবনই হবে, তুমি আসলেও হবে না আসলেও হবে, তাই না? এখন তুমি সূর্যকে বলো তুমি যদি আজ উদিত হও তাহলেই আমি ঘুম থেকে উঠবো, সূর্য তুমি যদি নাও দেখবে যে সে উঠে পড়ছে। তার মানে পৃথিবীতে এরকম কিছু শর্ত আছে যেগুলো শর্ত মানে না, ওগুলোকেই বলা হয় জিরো কন্ডিশনাল। তার মানে জিরো কন্ডিশনালে দুই প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুই অংশেই প্রেজেন্ট থাকবে। কি থাকবে? প্রেজেন্ট। যদি এটা পরীক্ষাতে আসবে না জানার জন্য বলে দিলাম। আচ্ছা, ফার্স্টে কি সাধারণ প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, একটু আগে লিখছিলাম যে বাক্যটা মনে আছে, ওটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ছিল। পরবর্তী কি ফিউচার ইনডিফিনিট হয়েছিল না, উইল সাকসিড, দেখছো তো? এখন পরীক্ষায় আসবে হচ্ছে তোমার যে কোনো এক পাশে গ্যাপ থাকবে, যেরকম ধরো যে ইফ ইউ ইট ইউ, ধরো এই যে ফাঁকা থাকবে, এরকম ফাঁকা থাকবে। তাহলে এখানে 4টা অপশন থাকবে, এখানে আমরা কি বসাবো?
ধরো তুমি যদি খাও তাহলে বেঁচে থাকবা, না খাইলে মানুষ বাঁচে? ধরো এখানে বেঁচে থাকার ইংরেজি অপশনে আছে, ধরো লিভ মানে বেঁচে থাকা, তারপরে উইল লিভ, তারপরে থাকতে পারে উড লিভ, তারপরে LIVED লিভড। এই চারটার তুমি কোনটা বসাবা? উইল লিভ, কারণ এ পাশে প্রেজেন্ট আছে। তার মানে আমাদের মনে রাখতে হবে যে এই পাশে যদি প্রেজেন্ট থাকে ওই পাশে ফিউচার। এখন তোমাকে ওরা চালাকি করে কি করবে, এ পাশেই দিছে ফিউচার, এই পাশে ফাঁকা, ওরে আল্লাহ বলার তো কিছু নাই, তো এ পাশে প্রেজেন্ট হবে, তাইলে এ পাশে যদি উইল আছে তোমার তো মুখস্থ রাখতে হবে, যে কোনো পাশেই ভ্যানিশ করে দিতে পারে। তাহলে এখানে তো আরো আনন্দ, এখানে কি হবে, ইট। ওকে, বোঝো নাই মনে হয়, বুঝছো? ওকে, তাইলে এখন যদি জিরোটা তো দেখাই নাই আমি, এটা কি জিরো? ফার্স্ট কন্ডিশনাল এটা, এই যে জিরো তো বললামই যে দুইটাই চিরন্তন সত্য থাকবে, বুঝো নাই? তো আবার বলেও দিলাম এটা পরীক্ষাতে আসে না, আর কি, আর তো চিন্তা করার কিছু নাই। এখন আমরা সেকেন্ডটা দেখি, দেখো কি হবে, পাস্ট থাকবে, যেমন অ্যাট, তাহলে এখানে কি হবে, এই যে এটা হবে ইউ উড লিভ, কেননা এই যে পাস্ট ইনডিফিনিট থাকবে আর ওপাশে কি উড কুড মাইট এর পরে V1, আমরা জানি উড কুড মাইট এগুলো সবাই কি মডাল ভার্ব, মডাল ভার্বের পরে V1 হয়, তাহলে কিন্তু এটা হবে, ঠিক আছে? ওকে, এখন যদি এরকম থাকে হ্যাড ইটেন, তাহলে কি হবে, লিভড, এই যে V3, তাহলে কি হবে, উড হবে, হ্যাভ হবে, তারপরে লিভড। এটা কি বুঝছো? আবারও বলি, এটাই পরীক্ষাতে কিন্তু আসবে, এ যাবৎ পরীক্ষায় একটাই আসে শুধু, থার্ড কন্ডিশন। হ্যাঁ, এই যে এরকম অপশন থাকবে, এরকম অপশন থাকবে, দেখে দেখে বসাইতে হবে। আমাদের ইয়ে আছে তো সেলফ প্র্যাকটিস, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, ওদের ইচ্ছা, ধরো এই পাশে দিছে, এই পাশে ফাঁকা থাকবে, তখন তোমার হেড আলাদা খুঁজতে হবে, কোথায় হেড প্লাস V3 আছে, অপশন ওইভাবেই তোমাকে সাজায় দিবে। আচ্ছা, এখন এইখানে আবার মডারেশন আছে, দেখো এটাও পরীক্ষাতে আসে। এই যে থার্ড কন্ডিশনাল যে হ্যাড, এই হ্যাডটা অনেক সময় সামনে থাকে, এই যে হ্যাড, কোনো সমস্যা নেই, একই কথা, ওই এটাই হবে, ঠিক আছে? তখন এই হ্যাডটা ইফের কাজ করে, হ্যাডটা কিসের কাজ করে, ইফের কাজ করে, বুঝো নাই? আচ্ছা, যখন এটা শুধু থার্ড কন্ডিশনালের বেলায় দেখো ইফ প্লাস হ্যাড ছিল না, কিন্তু যখন এমন মডার্ন ইংলিশে এমন করছে যে এই হ্যাড দ্বারাই তারা বোঝায় যে এটা থার্ড কন্ডিশনাল, এটা অবাস্তব কিছু বোঝায়, এই বাক্য টোটালি কিন্তু অবাস্তব, এইটা বাদে সবগুলাই অবাস্তব টাইপের, আর এই দুইটা শেষেরটা একদমই অবাস্তব, কাল্পনিক বাক্য। দেখো খেয়াল করে দেখো, যেমন ইফ ইউ হ্যাড ইটেন, ইউ দেখো উড হ্যাভ, তার মানে কি, উড হ্যাভ মানে কি, যদি হয়ে থাকতাম, করতে থাকতাম, এই টাইপের কিছু, যেমন আমি যদি রাজা হতাম, আমি যদি ধনী হতাম, এই টাইপের কাল্পনিক বাক্য। থার্ড কন্ডিশনাল মানে কাল্পনিক, সেই কাল্পনিকতা বোঝানোর জন্য এখন আর ওরা ইফ দেয় না, এই হ্যাড সামনে দেয়। হ্যাড সামনে থাকা মানে তুমি ধরে নেবে এটা কন্ডিশনাল সেন্টেন্সের সেই ইফ, বুঝছো? এটাই থার্ড কন্ডিশনাল, তখন কিন্তু ওই ঘটনা ঘটাইতে হবে। এখন আমরা প্র্যাকটিসে যাই। দেখো, জীবনে যে স্বপ্ন বলে একটা কিছু আছে, এই স্বপ্ন যদি তোমার মধ্যে না থাকে তাহলে তোমার কোনো কিছুই ভালো লাগবে না। তুমি যদি একবার স্বপ্ন দেখে ফেলো, মনে করো যে ভূমিকম্প হয়ে যাবে, তারপরে তুমি এখান থেকে সরবা না, সেই স্বপ্নটা তো তুমি দেখোই নাই, তাই না? সবাই, ওকে দ্বারা আমি সবাইকেই বলছি, তোমাদের স্বপ্ন দেখতে হবে। ওই যে APJ আব্দুল কালাম কি বলেছে, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তার মানে তুমি যদি এখন স্বপ্ন দেখো যে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো, তাহলে তোমার ঘুমই আসবে না,
ওই চিন্তায় যে কি করে আমি পাবলিকে যাব, কি করে যাব, কি করা লাগবে, আমার ঘুম খাওয়া দাওয়া জীবন যৌবন সব কিছু উৎসর্গ করে মাঠে নেমে পড়তে হবে। সেটাই তো বললাম, জোর তো স্বপ্ন নেই, ওকে তো জোর করে নিয়ে আসছে এই জায়গাতে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই সম্পর্কে তোমরা জানো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। তাহলে সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা চুক্তি। সাবজেক্ট ভার্বকে বলছে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটি প্লুরাল হবে। মনে থাকবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে? সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। যেরকম আমি যদি বলি পিপল, দ্য পিপল, এখানে ইজ হবে না আর হবে? হ্যাঁ, আর হবে, কেননা পিপল হচ্ছে প্লুরাল। তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? আর হো প্লুরাল। এখন যদি হি থাকে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব কি হবে? সিঙ্গুলার। ঠিক আছে না? ওকে, এই একটা চুক্তি করলো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটি হবে প্লুরাল। আচ্ছা, তাহলে এখন কোথায় কোথায় কোন সাবজেক্ট সিঙ্গুলার হয় আর কোথায় প্লুরাল হয় এটা আমাদের অনেকেই জানা না থাকে। হ্যাঁ, তো যেরকম আমি যদি এরকম একটা লিখি যে আই উইথ মাই ফ্রেন্ডস অপশন এ, হি দিলাম। দেখো তো কোনটা হবে এখানে? গোজ হবে। কে কে গোজের পক্ষে? কে কে? সোনালি গোজের পক্ষে। আর গো হবে। আর কেউ? এই তোমরা দুইজন কি বুঝলাম না, মানে একটা কথা নাই, তোমরা কি ওখানে কি করতে আসছো? মানে একটা কথা তো বলতে হয় না, কিছুই বুঝতেছো না, ক্লাস বুঝো না, তাহলে তো রেসপন্স করতে হবে। স্যার কোনো প্রশ্ন না থাকলে বুঝবো কি করে? এই এদিক তাকাও। তাহলে দেখো সবাই বলবে গো, আসলে উত্তর কিন্তু গোজ। কেন গোজ? দেখো ফ্রেন্ডসের কারণে গোজ। এই দেখো হি, হিটা হচ্ছে সাবজেক্ট, এখন এর সাথে আছে কি? ফ্রেন্ডস। অনেকেই ফ্রেন্ডস দেখে বলবে যে সাবজেক্টটা প্লুরাল, এই জন্য ভার্ব প্লুরাল, কিন্তু সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার। এই যে উইথের সঙ্গে যদি যাই লাগুক না কেন, প্রথম যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী ভার্বটা হবে, এই জন্য হি আছে জন্য এখানে গোজ হবে। ঠিক আছে, তাহলে এই শুধু উইথ না, সিটে আছে দেখবা উইথ আছে, তারপর ইনক্লুডিং আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তারপরে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানি বাই, এগুলো যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটি হয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটি হবে। সিটে আছে এই জন্য আমরা বেশি কিছু বললাম না। ইচ অফ মাই ফ্রেন্ডস কোনটা হবে? বলো কোনটা হবে?
ইচ অফ মাই ফ্রেন্ডস এ লয়ার। শিটে দেওয়া আছে, ইজ হবে তাই না? হ্যাঁ বুঝায় দেয়। কেন ইজ হলো বুঝায় দেয়। দেখো এখানে ইচ অফ, এনি অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এভরি অফ, এইগুলো যদি থাকে তারপরে সাধারণত প্লুরাল হয়, কিন্তু ভার্বটি হয় সিঙ্গুলার। কেন? এই দেখো তোমার অনেকগুলো বন্ধু আছে, সেই বন্ধুর মধ্যে একজন, ইচ মানে কি প্রত্যেক, প্রতি একজন করে কি উকিল বা আইনজীবী। তার মানে অনেক বন্ধুর মধ্যে সাবজেক্ট কিন্তু একজন, এই একজনের কারণে ইজ হলো। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম? ইচ অফ, ওয়ান অফ, এভরি অফ, এগুলো প্লাস, তার মানে এগুলো প্লাস কি সাবজেক্টটি হবে কি প্লুরাল, সাবজেক্ট কি হবে প্লুরাল হবে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। কেন সিঙ্গুলার হলো? এই যে যেহেতু ইচের কারণে, বুঝছো? যেরকম দেখো এখানে তুমি তাকায় দেখো ওয়ার্ডটা, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, মানে দোষ দেয়, দোষ দোষ বলে না, আমাকে শুধু ব্লেম দেয়, ব্লেম 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 মানে দোষ দাও। এখন খেয়াল করে দেখো এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আবার এই হুটা একই সঙ্গে হয়ে যায় ইন্টারোগেটিভ প্রোনাউন যখন হু দ্বারা প্রশ্ন করা হবে, তাই না? যেরকম আমরা এভাবে দেখি না, হু আর ইউ, এই যে তুমি কে, এই হুটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন, এই হু দ্বারা কিন্তু কোনো প্রশ্ন করা হয়নি। এই হু হচ্ছে এই বাক্য আর এই বাক্যের সঙ্গে একটা রিলেশন তৈরি করছে, এই জন্য এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এই হু এর পরে পূর্বে যে ওয়ার্ডটা থাকবে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের বাংলা হচ্ছে পূর্ববর্তী ওয়ার্ডটা, হু এর পূর্বে যা আছে তাকে কি বলে অ্যান্টিসিডেন্ট। মানে তাহলে দেখো এই হু এর কিন্তু কোনো ভ্যালু নেই, এই আই এর কারণে অ্যাম হলো, হু থাকছে তাতে কি। এখন তুমি হু এর পরে ফাঁকা থাকলে কিন্তু তুমি চিন্তা করতে পারো কি দিব, হু আছে, হু এর সঙ্গে তো কখনো অ্যাম দেখি নাই, সারা জীবনে আই অ্যাম দেখছি, কিন্তু হু এর সঙ্গে অ্যাম কেন? কারণ হু এর কোনো ভ্যালু নাই, হু এর পূর্বে যে অ্যান্টিসিডেন্ট আছে সেটা অনুযায়ী ভার্বটি হয়। বোঝা গেল? তার মানে কি শিখলাম? রিলেটিভ প্রোনাউন হু এর পূর্বে যে অ্যান্টিসিডেন্ট থাকে সেটা অনুযায়ী ভার্ব হবে। এখানে যদি হি থাকতো কি হতো? ইজ হতো। এই তো বুঝে ফেলছো, ঠিক আছে? এটাই এখানে বুঝাচ্ছে না, আরো আছে, এটা হু, হুম আছে, হুইচ আছে, হুজ আছে, ওগুলাও আছে। এখন এইটা আসছে জন্য আমরা বললাম, ওগুলো আসবে আমাদের প্রোনাউনের চ্যাপ্টার, এগুলো আসবে। আচ্ছা শেষ করে দেই, হ্যাঁ এখন তোমাদের বাড়ির পড়াটা আমি দিয়ে দেই, কি কি পড়বা। এই শীটের প্রত্যেকটা রুলস মুখস্থ করে খেয়ে ফেলবা, প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে এই যে স্পেলিংগুলো আছে বারবার বাসায় লিখবা। এখান থেকে দেখো আমি তোমাকে কয়টা প্রশ্ন দাগায় দিব, দাগায় বলতে কি অ্যাটলিস্ট তুমি যে জায়গায় পরীক্ষা দিতে যাও 5টা MCQ কমন পাবা এই একটা শীট থেকে, 5টা। এই যে ভিডিও আছে না, লিখে দিলাম, পরীক্ষার পরে আমি মিলাই দিব। এই একটা শীট, এই শীটটার কথা বললাম, এই শীটটাতে কয়টা কমন পাবা? 5টা। প্রমাণ কি? ভিডিও। পরে যাতে আবার মিথ্যা কথা বলেন স্যার আসে নাই, তো ভিডিওটা তো থাকবে, ইউটিউবে দেখবা। তার মানে আমি লিখে দিলাম তোমাকে যে এই শীট থেকে 5টা আসবে। কিভাবে আসবে আমি একটু বলে দেই, থেকে আসবে দেখো। রাইট সাম অফ ভার্ব থেকে অ্যাটলিস্ট 2টা, রাইট সাম অফ ভার্ব থেকে, কন্ডিশনাল থেকে 100% একটা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসতেও পারে নাও আসতে পারে, 0 থেকে 1, স্পেলিং থেকে 100% একটা, যোগ করলে দেখো 4-5টা প্রশ্ন আসে। 0 মানে নাও আসতে পারে আবার আসতেও পারে, ঠিক আছে? 0 থেকে একটা, এখানে 2টা শিওর, এটা একটা শিওর, আর এই স্পেলিং তো 100%, স্পেলিং ছাড়া প্রশ্নই হবে না। মানে স্পেলিংটা আমরা কিভাবে শিখবো? লিখবো, লিখে লিখে কিন্তু শিখতে হবে, নাহলে তুমি মুখস্থ করলে কিন্তু হবে না। দেখো অ্যাসাসিনেশন, দেখো অ্যাশ মানে কি গাধা, অ্যাশ মানে কি গাধা, অ্যাশ মানে কি গাধা, তাহলে গাধার উপরে গাধা, তার উপরে আমি, তার উপরে কি নেশন মানে জাতি, একসাথে করলে হয় অ্যাসাসিনেশন।
এটা টেকনিক। তাহলে কি হলো, মানে একবারে এটা হচ্ছে টেকনিক দিলাম তোমাকে, যে অ্যাশ মানে গাধা, তার উপরে গাধা, আরেকটা গাধা, তারপরে আই মানে আমি, তারপরে নেশন মানে জাতি। তাহলে মনে রাখবো কি করে, গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি। এটা মুখস্থ মনে রাখলে কি হবে। ও আচ্ছা, এই ওয়ার্ডটার মানে হচ্ছে গুপ্ত হত্যা করা। যেরকম বঙ্গবন্ধুকে মেরে ফেলছিল না, এগুলোকে গুপ্ত হত্যা বলে। অর্থাৎ যদি কোনো দেশের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, এদেরকে যদি কেউ মেরে ফেলে, ওটাকে গুপ্ত হত্যা বলা হয়। সেটার ইংরেজি হচ্ছে অ্যাসাসিনেশন।